আমরা যেখানে শেষ করছিলাম ওইখান থেকে শুরু করি, হ্যাঁ? আমরা গতকালকে অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে দুইটা ফাংশন লিখছিলাম, একটা হ্যান্ডেল ইনক্রিজ নামে, একটা হ্যান্ডেল ডিক্রিজ নামে। তারপরে একটা এপিআই কে ফেস্ট করছিলাম, মনে আছে? একটা এপিআই রিড করছিলাম, যে ইউজার্সের একটা এপিআই রিড করছিলাম। সেই ইউজার্সগুলোকে রাখার জন্য আমরা একটা ইউজ স্টেট নিছিলাম, তাই না? ইউজ স্টেটের একটা ইনিশিয়াল ভ্যালু দিছিলাম এমটি অ্যারে। যেহেতু আমার ইউজার্সটা ছিল এমটি, ইউজার্সটা ছিল একটা অ্যারে, সেজন্য আমরা একটা এমটি অ্যারে নিছিলাম। তো আমরা নর্মালি ডাটাগুলোকে এভাবে ফেচ করব না, হ্যাঁ? ডাটাগুলোকে আমরা ফেচ করব আরেকটা হুকসের সাহায্যে। অথবা ধরেন আমরা একটা কাজ করি, আমাদের একটা আলাদা কম্পোনেন্ট বানাবো আমরা, হ্যাঁ? ধরেন এটা যেটা আছে, আমরা একটা আলাদা কম্পোনেন্ট বানাই নিব। আমরা একটা আলাদা, এগুলো সবই সরায় দিলাম। এইখানে আমার শুধুমাত্র ওই যে বাটন ক্লিকের ওই অংশগুলো ছিল। তো আমার হেডার ব্যানার যেগুলো থাকার সেগুলো থাকলো। এই কোডটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা, এই কোডটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম। এখন যদি আমরা হ্যান্ডেল ইনক্রিজ ডিক্রিজ এগুলো থাকুক। এখন যদি আমরা সাইটটাতে আসি, এই যে আমার এরকম একটা অপশন ছিল। এখন আমার প্রোডাক্টসের জায়গায় ধরেন আমি দেখাবো ইউজার, কি দেখাবো? ইউজারকে দেখাবো। তা আমি এখানে লেখা আছে আওয়ার প্রোডাক্টস। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, ছোট্ট একটা কাজ করে আসি। আমরা এই ব্যাকগ্রাউন্ডের থিমটা একটু চেঞ্জ করে দিব, হ্যাঁ? থিমটা চেঞ্জ করে আমরা একটা সাদা থিম দিয়ে দিব, বা যেটা দেখতে ভালো দেখায় এরকম। তো তার জন্য টেলউইন ডট কনফিগ ডট জেএস এর মধ্যে এসে আমরা একটা কোড বসায় দিলাম। এই কোডটা আমি নিয়ে আসছি কোনো একটা জায়গা থেকে, যেটা আমার ডেইজি ওয়ার মধ্যে থিমসটা দিয়ে দিয়েছে স্যার, লেমনের একটা থিম দিয়ে দিছে। তো এই থিমটাকে দেওয়ার পরে আমি যদি এখন সাইটটাতে একটু রিলোড দেই, আসার তো কথা, আসতেছে না কেন? ডেইজি ইউআই থিম, তো আসার কথা। এই চলে আসছে। হ্যাঁ, থিমটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরকম সাদা একটা থিম চলে আসছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে আওয়ার প্রোডাক্টসের পরিবর্তে আমরা দেখাবো ইউজার্স দেখাবো। তো ইউজার্স যদি আমরা দেখাইতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই প্রোডাক্টসের যে একটা কম্পোনেন্ট আছে সেটা থাকুক, কোনো সমস্যা নেই। আমরা ইউজার্সের জন্য আলাদা একটা কম্পোনেন্ট বানাই নিব, যেরকম আমরা বানানোর ট্রাই করছিলাম। তো কম্পোনেন্টসের মধ্যে এসে ধরেন আমরা একটা কম্পোনেন্টের মধ্যে একটা ফাইল তৈরি করলাম ইউজার্স নামে, হ্যাঁ? একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারের মধ্যে ধরেন আমরা বানাবো ইউজার্স ডট জেএসএক্স বানাইলাম। এরপরে জানি কি করতে হয়, আমাদের একটা শর্টহ্যান্ড প্রপার্টি ছিল আরএফসি, রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট। এটা দেওয়ার পরে আমাদের একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি হলো। তো আমরা ধরেন এইখানে লিখতে পারি একটা এইচ ওয়ান ট্যাগ দিয়ে, ধরেন আমি দিলাম ক্লাস টেক্সট 3 এক্সেল টেক্সট
সেন্টার অ্যালাইন বরাবর লিখে দিলাম হচ্ছে আওয়ার ইউজার্স, এরকম কিছু একটা লিখলাম। আমি সমস্ত ইউজার্স গুলাকে এখানে দেখাবো, হ্যাঁ। তো ধরেন এখানে লিখলাম আওয়ার ইউজার্স, উপর থেকে এটা সরাই দিলাম। শুধু এখানে লিখে দিলেই তো হবে না, আমাকে এই ইউজার্স এর কম্পোনেন্টটাকে আবার কি করতে হবে, app.jsx এর মধ্যে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তাইলে ধরেন ব্যানারের নিচে আমি দিয়ে দিলাম ইউজার্স, এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। তো ইম্পোর্ট করার পরে আমরা যদি এখন আসি, দেখেন এই যে লেখা আছে আওয়ার ইউজার্স, দেখছেন? আচ্ছা, তাহলে ধরেন আমি এটা কালারটাও একটু চেঞ্জ করে দিতে পারি। ইউজার্স এর মধ্যে এসে ধরেন আমি এটা কালারটা দিয়ে দিলাম টেক্সট, টেক্সট পার্পেল, যদি থাকে 500 এরকম কিছু একটা দিলাম, দেখি কালারটা আসে কিনা। আসে নাই, তাহলে আমরা ধরেন টেক্সট রেড দিলাম, দেখি আসে কিনা। এখন মনে হয় আসবে, এই চলে আসছে, হ্যাঁ আওয়ার ইউজার্স এরকম কিছু একটা আসলো। উপরে ধরেন আমার একটা মার্জিন বা প্যাডিং দিতে হবে, তাহলে আমি দিয়ে দিলাম ওয়াই, মার্জিন ওয়াই, ধরেন আমি দিলাম 4, হ্যাঁ। তাহলে ওয়াই এক্সিস বরাবর একটু মার্জিন পেয়ে গেছে, একটু ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার ইউজার্স গুলাকে আমি এখানে দেখাবো কিভাবে, দেখাবো কার্ড আকারে দেখাবো। কিভাবে? কার্ড আকারে। দেখেন, তাহলে আমাদের ডেইজি ইউআই তে চলে যায়। ডেইজি ইউআই এর মধ্যে আমাদের কার্ড নেওয়া আছে না? ডেইজি এর মধ্যে আমরা আসছি, ধরেন এখানে অনেক ধরনের থিম আছে। দেখেন এই যে এখানে অনেক ধরনের থিম আছে। আমরা কোনটা নিছিলাম জানি, লেমনেড নামে একটা থিম আছে, ওইটাকে নিছিলাম। কোন জায়গায়? এই যে এই থিমটা। তো ধরেন আপনি এখান থেকে যে কোনো থিম নিতে পারেন। আমি যদি কফি নেই, তো ধরেন আমি এখানে বসায় দিলাম tailwind.config.js এর মধ্যে এখানে বসায় দিলাম COFF কফি বসায় দিলাম। যদি সাইটটাতে আসি, দেখেন, দেখছেন কফি কালার হয়ে গেছে। আবার যদি ধরেন আপনি যে কোনো থিম, হ্যাঁ আমি ধরেন সানসেট নিতে পারি, অটাম নিতে পারি, ড্রাকুলা নিতে পারি, হ্যাঁ ফরেস্ট, হ্যালোইন, ভ্যালেন্টাইন, ধরেন ভ্যালেন্টাইনটা বসাই একটু, দেখি কিরকম আছে। ভ্যালেন্টাইন, হ্যাঁ এটা বসাইলাম। বসানোর পরে যদি সাইডটাতে আসি, এই সুন্দর ভ্যালেন্টাইন একটা একটা ভাব চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের মনে করেন যে এটা আপাতত থাকুক। তো আওয়ার ইউজার্স একটা লেখা আছে, বোঝা যাচ্ছে না তোর মনে হয় থিমটা বুঝতে পারেন না, না? এই দেখেন ভ্যালেন্টাইন থিম। আচ্ছা, যাই হোক, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ইউজার্স গুলাকে এখানে দেখাবো। তাহলে ইউজার্স গুলাকে দেখাতে হলে কিভাবে দেখাতে হবে? অবশ্যই কার্ড আকারে দেখাতে হবে। তাহলে আমরা তার জন্য ডেইজি ওয়াইতে আসলাম, হাউ টু ইউজে আসছি। আসার পর এখানে ধরেন আমরা একটা কার্ডকে খুঁজে বের করি, এই যে কার্ড। ধরেন কার্ডের মধ্যে আসলাম, কার্ডের মধ্যে আসি একটু নিচের দিকে আসি, ধরেন এরকম আমাদের একটা কার্ড থাকবে, হ্যাঁ। তো ইউজার্সের ছবি টবি যেহেতু নাই, আমরা ছবিও ছাড়া একটা কার্ড খুঁজে বের করি। এই ধরেন এই কার্ডটা আমাদেরকে মোটামুটি ভালো লাগছে, অথবা এই কার্ডটা, হ্যাঁ যে কোনো একটা কার্ড, অথবা এই কার্ড, অথবা এইটা, যে কোনো একটা কার্ড আমরা ধরেন নিয়ে যাবো। তো ছবি বাদে ধরেন এই কার্ডটা আমার পছন্দ হলো, এটা আমরা নিয়ে আসি। তো এটার জেএসএক্স ফাইলটা কপি করলাম। কপি করার পর এই সব কিছু আমরা সরায় দিলাম। ইউজার্স এর মধ্যে এসে ধরেন আমরা এখানে একটা সুন্দর করে বসায় দিলাম কার্ড, এই বসায় দিলাম, হ্যাঁ কার্ড একটা বসায় দিলাম। এখন যদি আমরা সাইডটাতে আসি, দেখেন এই যে একটা কার্ড চলে আসছে, দেখছেন? এখন আমরা ডাটাগুলাকে, এখন দেখেন এটা মজার কাজ করবো আমরা। খুবই মজার একটা কাজ করবো। আচ্ছা, আপনারা কি, আপনাদেরকে আমি ম্যাপ ফাংশন দেখাইছিলাম? আমাকে বলেন তো। ম্যাপ, ম্যাপ ফাংশন দেখাইছি না? ম্যাপ, ফিল্টার, ফাইন্ড, তিনটাই মনে হয় দেখাইছি না? আচ্ছা দেখেন, এখন ম্যাপ ফাংশন ইউজ করে আমরা একটা কাজ করবো। তাহলে আমার কথা হচ্ছে যে ভাই, আমার ইউজার তো আর এই যে কার্ড টাইটেল এগুলো হাবিজাবি এগুলা না। আমার ইউজার কি এগুলা বলেন তো? কার্ড টাইটেল, তারপরে যে বাই নাও, এগুলো তো আমার ইউজার না। ধরেন আমি বাই নাও এর জায়গায় আমি দিয়ে দিব কন্টাক্ট নাও, দিতে পারি না? আচ্ছা, তারপরে এই যে এইখানে আমার ডাটাগুলো সব ডাইনামিক হবে, এবং ডাটাগুলো কোথা থেকে আসবে? ডেটাবেস থেকে আসবে, তাই না? তাহলে ডেটাবেস থেকে যদি ডাটা আসে, তাহলে আমি আমি দেখছিলাম যে জেসন প্লেস হোল্ডার নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে ফ্রি ফেক ফেক রেস্ট এপিআই পাওয়া যায়, তাই না? অনেক কিছু, অনেক এপিআই পাওয়া যায় যেখানে। আচ্ছা, একটা কল আসছে, একটা কথা বলি। জানি কোথায় ছিলাম, আমরা হচ্ছে ফ্রি ফেক রেস্ট এপিআইতে আসলাম। তো আসার পর আমরা একটু নিচের দিকে আসার পরে যে ট্রাইট, ওরা কিছু একটা ফেস টেস্ট করতে বলছিল, তাই না? তো এইটা আমরা নিয়ে গেলাম। আমরা এটা অ্যাকচুয়ালি নিব না, আমরা নিব কাকে জানি, ইউজার্সকে। কয়জন ইউজার আছে? 10 জন ইউজার আছে। তো ইউজার্সের একটা অ্যারে আছে, ধরেন এই লিঙ্কটাকে আমরা নিয়ে যাব। কিন্তু লিঙ্কটাকে তো অ্যাকচুয়ালি নিয়ে গেলে হবে না, আমাদেরকে একটুখানি কাজ করতে হবে আর কি। এখানে এপিআইটা ফেস্ট করার জন্য কিছু একটা করতে হবে। তো প্রথমত আমরা ডাটাগুলা যে নিয়ে আসবো, সেই ডাটাগুলাকে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। ভালো করে চিন্তা করেন, এটাই তো, মানে নর্মাল চিন্তা করেন, যে ডাটাগুলো আমরা নিয়ে আসবো সেগুলোকে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবো, তারপরে না আমার ওয়েবসাইটে দেখাবো, তাই তো? তাহলে সেই ভ্যারিয়েবলটা কি স্টোর করার জন্য আমরা একটা কি নেই জানি,
একটা হুকস ইউজ করি। হুকসের নাম হচ্ছে ইউজ স্টেট হুকস। ওটাকে কিভাবে লেখে? কনস্ট্যান্ট লেখার পর এদিকে একটা থার্ড ব্র্যাকেট দেই, তারপর এদিকে আমরা কি লিখি? ইউজ স্টেট, যেটা কোথা থেকে আসে? রিয়াক্ট থেকে আমরা ইম্পোর্ট করে নিই। তারপর ইউজ স্টেট হুকসের কি থাকে? একটা ইনিশিয়াল ভ্যালু থাকে। ইনিশিয়াল ভ্যালুটা কি দিব আমরা? একটু দেখে আসি আমাদের ডাটাটা কি ধরনের আসবে। দেখেন তো, এই যে এখানে কি কি দিয়ে শুরু হয়েছে ভাই? প্রথমে একটা থার্ড ব্র্যাকেট আছে, তার মানে কি কি দিয়ে শুরু হয়েছে ডাটাটা? অ্যারে। তার মানে আমার ইনিশিয়াল ভ্যালুটা কি হবে? অ্যারে, একটা এমটি অ্যারে, তাই না? তাহলে আমরা ধরেন একটা এমটি অ্যারে দিলাম। আচ্ছা, এরপরে এখানে আমরা কি দিব? ইউজার্স। আর পরেরটা জানি কি দিতে হয়? সেট ইউজার্স, এই নাম দিতে হয়, ঠিক আছে? সেট ইউজার্স এরকম নাম দিতে হয়। আচ্ছা, তো আমি এখন ডাটাটাকে যখন আমরা ফেচ করব, এই ডাটাটাকে আমাদেরকে রিড করতে হবে। রিড করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ফেচ করি। ফেচের পরে আমরা এপিআইটা বসাই, ফেচের মধ্যে আমরা এপিআইটাকে বসাই দিই। তো ধরেন আমাদের এখানে একটা এপিআই ছিল, এই যে আমার এপিআইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে ডাবল কোটেশনের মধ্যে বসায় দিলাম। তো ফেচ করার পরে এরা একটা আমার একটা এখানে একটা জিনিস লিখতে হয়, সেটা হচ্ছে ডট দেন। তারপরে কি হবে? তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যে ডেটাটা পাই সেই ডেটাটাকে আমরা আনর্যাপ করি। কি করি? আনর্যাপ করি। জেসন ডেটা পাই আমরা। একটা জেসনের সাথে অবজেক্টের পার্থক্য জানি কোথায়? জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। একটা অবজেক্টের প্রপার্টিগুলাকে যখন আমরা কোটেশনের মধ্যে রাখি, তখন সেই ফাইলটাকে কি ফাইল বলা হয়? জেসন ফাইল। আপনারা সবাই ভুলে গেছেন। তো আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা ডাটা পাবো, এখান থেকে একটা ডাটা পাবো, এই ডাটাটাকে আমরা জেসন থেকে আমরা আনর্যাপ করব। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে ডট দেন, এরপরে আমরা অ্যাকচুয়াল ডেটাটাকে পাবো। তারপরে আমরা এখান থেকে যেটা করতে পারি, কনসোল লগ করলে আমরা ডাটাটাকে দেখতে পাবো। কোথায় দেখতে পাবো? আমাদের ওয়েবসাইটের ইনস্পেক্টে আসার পরে কনসোলের মধ্যে দেখতে পাবো। এই দেখেন অ্যারে 10টা চলে আসছে। আমি একটা রিলোড দেই, দেখছেন 10টা ডাটা চলে আসছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে একটুখানি ব্যাপার আছে। এই যে ডাটাটা আসতেছে একটা কোনো একটা জায়গা থেকে আসতেছে, এটা একটা অ্যাসিনক্রোনাস জিনিস। এটা একটা সাইড ইফেক্ট। রিঅ্যাক্টে এটাকে বলা হয় হচ্ছে সাইড ইফেক্ট। কি বলা হয়? সাইড ইফেক্ট। মানে এটা রিঅ্যাক্টের বাইরে থেকে আসতেছে নাকি ভিতর থেকে আসে? রিঅ্যাক্টের ভিতরের কোনো কিছু না, রিঅ্যাক্টের বাইরে থেকে আসতেছে ডাটাটা। আমার অ্যাপ্লিকেশনের বাইরে থেকে আসছে না অ্যাপ্লিকেশনের ভিতরের কিছু, এই জিনিসটা এটা বলে। বাইরে থেকে আসছে, আমি দেখলাম তো অন্যটা সাইড থেকে নিয়ে আসলাম। তো এ ধরনের বাইরে থেকে যদি কোনো কিছু করতে হয় তাহলে সেটাকে বলে রিঅ্যাক্টের সাইড ইফেক্ট। তো সাইড ইফেক্ট হ্যান্ডেল করার জন্য একটা হুকস আছে, সেই হুকসটার নাম হচ্ছে ইউজ ইফেক্ট। কি বলেন? ইউজ ইফেক্ট। তাহলে ধরেন ইউজ ইফেক্ট হুকটা আমরা একটু লিখি। হ্যাঁ, ইউজ ইফেক্ট। দেখেন এটা কোথা থেকে আসবে, ইম্পোর্ট হবে কোথা থেকে? নাম লেখা আছে, রিঅ্যাক্ট থেকে ইম্পোর্ট হবে। তো ইউজ ইফেক্টটা লেখার একটা সিস্টেম আছে। তো ইউজ ইফেক্টটা দেখেন আমরা কিভাবে লিখি। প্রথমে আমরা ইউজ ইফেক্ট লিখছি, এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে একটা একটা থার্ড ব্র্যাকেট, একটা মানে অ্যারে দিব, অ্যারে সাইন দিব। অ্যারে সাইন দেওয়ার পরে অ্যারের আগে এসে একটা কমা দিব, দিছি। কমা দেওয়ার পরে আমরা একটা অ্যারো ফাংশন লিখবো এখানে। এই হচ্ছে ইউজ ইফেক্টের স্ট্রাকচার। আরেকবার দেখাবো? দেখেন খুবই সহজ। প্রথমে আপনি ইউজ ইফেক্টটা লিখবেন। ধরেন আমি লিখলাম ইউজ ইফেক্ট, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এরপরে কি জানি বলছিলাম, একটা একটা অ্যারে দিব, তাই না? অ্যারের আগে এসে কি দিব? কমা দিব। অ্যারে দিছি, তো অ্যারে যে থার্ড ব্র্যাকেট দিছি তার আগে একটা কমা দিব। কমার আগে এসে কি জানি করব? এক- একটা অ্যারো ফাংশন দিব। একটা অ্যারো ফাংশন। তাহলে অ্যারো ফাংশন কিভাবে লেখে? প্রথমে একটা ফাংশন লেখে এভাবে, এরপরে হচ্ছে এই যে অ্যারো ফাংশন, তাই না? আচ্ছা, এরপরে যে কাজটা করব, এই পুরা অংশটাকে আমরা কপি করে নিয়ে কাট করে নিয়ে এর ভিতরে বসাই দেব, আর কিচ্ছু না। ও অটোমেটিক্যালি এই কাজটা করে দেবে। অটোমেটিক্যালি সাইড ইফেক্টটা হ্যান্ডেল করবে। বুঝতে পারছি? আরেকবার দেখাবো? ধরেন আরেকবার। ইউজ ইফেক্ট হচ্ছে আপনার কোনো একটা ওয়েবসাইটের অ্যাসিনক্রোনাস যে ফাংশনগুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করে। যেমন আপনি বাইরের থেকে যদি কোনো সাইড ইফেক্ট হ্যান্ডেল করতে চান, তার জন্য ইউজ ইফেক্টের প্রয়োজন। কারণ ডাটাটা কখন আসবে, কখন আসতেছে, কখন যাইতেছে, কিভাবে ডাটাটা লোড হচ্ছে আমার ওয়েবসাইটে, এই জিনিসটা তো মেনটেন করা লাগে। এই জিনিসটা আপনি করতে পারবেন না। এই জিনিসটা করার জন্য ইউজ ইফেক্ট হুকটা ব্যবহার করা হয়। বুঝতে পারছি? তাহলে আসেন এখানে আমরা একটু লিখি আবার। ইউজ ইফেক্ট হুকটা নেই, ইউজ ইফেক্ট নিলাম। নেওয়ার পর আমরা যদি কি করি, প্রথমে বলেন, আপনারা বলেন।
একটা অ্যারে, তারপর বাম দিকে এসে একটা কমা দিই, তারপর একটা অ্যারো ফাংশন, এই তো পারবেন। এই একটা অ্যারো ফাংশন, এই যে অ্যারো ফাংশন, ঠিক আছে। তারপরে জানি কি করি আমরা, এই যে ফেচের যে অংশটুকু লিখলাম সেটা ভিতরে বসাই দিই। এখন যদি আমরা একটু সাইডে যাই, দেখেন একটু লোড দেই, এই আমার ডেটাটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, ডেটা আসলো ভালো কথা। এখন ডেটা আসলেই তো হবে না, ডেটাটা থেকে কোনো আমার একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। এখানে তো আমি জাস্ট কনসোল লক করতেছি, নাকি বলেন? কি করতেছি? কনসোল লক করতেছি, কিন্তু কনসোল লক করে তো হবে না। তাহলে ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হলে জানি কিভাবে করি আমরা, এই যে সেট ইউজার্স একটা ফাংশন আমি জানি, তাই না? এই ফাংশনটার মধ্যে আমরা এই জিনিসটাকে স্টোর করে দিব। তাহলে কনসোল লকটা সরাই দিলাম, এখানে এটা স্টোর করে দিলাম। তাহলে এখন এই ইউজার্সের মধ্যে কাকে পাবো? এই ইউজার্সের মধ্যে ডাটাটাকে পাবো, ইউজারের ডাটাটাকে পাবো। দেখেন আমরা কনসোল লক করি, ইউজার্স, যদি আমরা কনসোল লক করি ইউজার্সকে, দেখেন আমরা ডাটাটাকে পাবো। সব কিছু সরাই দিলাম, ধরেন একটা রিলোড দিলাম, এই কই চলে গেল। এই যে দেখেন, এখন কত নাম্বার লাইন থেকে আসতেছে? ইউজার ডট জেএসএক্স এর ৯ নাম্বার লাইন। দেখেন তো ৯ নাম্বার লাইনেই আমি ওটা প্রিন্ট করছি। ও না, ভুলভাল দেখাচ্ছি কেন? আরেকবার রিলোড দিই। হ্যাঁ, ৯ নাম্বার লাইন থেকে তো কিছু আসবেই না। প্রথমে দেখেন ইউজার ডট জেএসএক্স এর ১৩ নম্বর লাইনে প্রথমে কি ছিল? কেন এমটিআর ছিল? তার মানে ইউজার্স এর ইনিশিয়াল ভ্যালু কি ছিল? এমটিআর না? তার মানে আপনি চিন্তা করেন যে যখন আমার সাইটটা লোড নিছে, একবার রেন্ডার হয়েছে, তখন সাথে সাথেই ডেটাটা আসে নাই আমার ওয়েবসাইটে। কথা বুঝতে পারছেন? কেন? কারণ এটা হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস ফাংশন। এরপর আবার অটোমেটিক্যালি একবার রেন্ডার হয়েছে। তখন দেখেন ২ নাম্বার লাইনে কিচ্ছু নাই। দেখছেন? এই যে এই জায়গাটা পুরো ফাঁকা, দেখতে পাচ্ছেন? তার মানে আবারও একবার রেন্ডার হয়েছে, তখনও ডাটাটা পাই নাই। এর পরের বারে ৩ নাম্বারে যেয়ে পাইতেছে কিন্তু। মানে থার্ড রেন্ডার যে পাইতেছে। তার মানে আপনি চিন্তা করেন যেহেতু এটা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, সুতরাং অ্যাসিনক্রোনাস জিনিস, তো ডাটাবেস থেকে কখন লোড হবে এই জিনিসটা কিন্তু আমার ওয়েবসাইট জানে না। এই কারণেই আমি ইউজ ইফেক্ট হুকটা ইউজ করছি, যাতে ও সবসময় রেন্ডার করতে থাকবে। মানে ও সবসময় একটা জিনিস, ও ধরেন যে ইউজ ইফেক্ট যে কাজটা করবে, ও সবসময় বসে থাকবে যে আমার অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা এটা ধরার জন্য। কথাটা বুঝতে পারছেন? ইউজ ইফেক্ট হুকসটা কি করবে? অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা, হঠাৎ করে চেঞ্জ হয়েছে কিনা, এই জিনিসটা ধরার জন্য সবসময় ও ঘাপটি মেরে বসে থাকে। প্রথমবারে যখন আসছে তখন দেখেন এখানে কি এমটিআরে, কেন এমটিআরে দেখাইছে? আমি ধরেন আবার একবার যদি রিলোড দেই, দেখেন এই যে এমটিআর আসছে কিন্তু ভাই। তার মানে যখন প্রথমবার আবার সাইটটা লোড নিচ্ছে, তার মানে এই যে লোড নিচ্ছে যখন, তখন প্রথমবারে কিন্তু ডাটা পাচ্ছে না, একটু পরে যাওয়া ডাটাটা পাচ্ছে। বলেন, সেটা কিছুক্ষণ হইলেও পরে, 0.0001 সেকেন্ড হইলেও পরে। আমার কথা বুঝতে পারছেন? তার মানে আপনারা যখন ওয়েবসাইটে ঢোকেন, চিন্তা করেন যখন ওয়েবসাইটে ঢোকেন তখন লোড নিতে থাকে, লোড নিতে থাকে। তো ওই ইউজ ইফেক্টের কাজটাই করতে থাকে। ও বারবার কি, বারবার হিসাব করতে থাকে যে ডাটাটা কখন আসবে, কখন আসবে। যদি আপনি ইউজ ইফেক্ট ইউজ না করেন, তাহলে ডাটা ওটার সাথে সাথে ক্র্যাশ করবে, প্রোগ্রামটার সাথে সাথে ক্র্যাশ করবে। কেন ক্র্যাশ করবে? কারণ ডাটাটা তো পাচ্ছে না, কিন্তু ওই ডাটাটা বিভিন্ন জায়গায় দেখানো আছে। তাহলে কি ওয়েবসাইট ক্র্যাশ করবে না? আমার কথা বুঝতে পারছেন? এই জন্য ইউজ ইফেক্টটা ইউজ করা হয়, যাতে ও সবসময় কোথায় কোন চেঞ্জেসটা হচ্ছে সেটা ট্রিগার করতে পারে, ধরতে পারে। বুঝতে পারছি? ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এই হচ্ছে কাজ। তাহলে ইউজ ইফেক্ট দিয়ে ডাটাটা আমি দেখে ফেলছি। আচ্ছা, এখন কথা হচ্ছে ডাটাটা কি ধরনের ডাটা ছিল ভাই? অ্যারে অফ অবজেক্ট, তাই না? অ্যারে অফ অবজেক্ট, তাই না? এটা পুরো একটা অ্যারে। তাহলে অ্যারেকে কি জানি করতে হয় আমাকে বলেন তো? অ্যারে ডাটাগুলোকে আমরা দেখানোর জন্য কি করতে পারি? অ্যারে ডাটা দেখানোর জন্য আমরা কি করি? লুপ ইউজ করি। বলতেছেন না কেন? অ্যারের ডাটাগুলোকে বের করার জন্য আমরা লুপ ইউজ করি না, অ্যারেকে ট্রাভার্স করি। তাহলে লুপ ইউজ না করে এখন আমরা যে কাজটা করব, আমরা ম্যাপ ফাংশনটা ইউজ করব। ম্যাপ ফাংশনের কাজ কি ছিল? কয়জনের মনে আছে দেখি তো? একটা অ্যারেকে ট্রাভার্স করে প্রত্যেকবার একটা করে এলিমেন্ট রিটার্ন করে, মনে পড়ে? ম্যাপ হচ্ছে একটা মেথড ছিল, তাই না? তাহলে আসেন আমরা একটু দেখি। তাহলে ম্যাপ মেথডটা আমরা এইখানে লিখবো, কোনখানে? এখানে লিখবো। ধরেন আমার ডেটা আছে কয়টা বলেন তো? এই আমার ডেটা কয়টা আছে টোটাল? হ্যাঁ, 10টা ডেটা আছে, তাই না? তাহলে 10টা ডেটা আছে। তাহলে ধরেন আমি এখন ডাটাগুলো দেখতে চাই, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে আমার একটা কার্ড, ঠিক আছে? তাহলে আমি ম্যাপটাকে এখানে লিখবো, ম্যাপটা করব হচ্ছে এইচটিএমএল কোডের মধ্যে। ভালো করে দেখেন কি কাজটা করি, শুধু এটা দেখেন, তারপরে পরবর্তীতে বুঝবেন। তা আমাকে একটা কথা বলেন, এইচটিএমএল কোডের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে গেলে কি করতে হয়? হ্যাঁ, স্ক্রিপ্ট ফাংশন তো ওটা এইচটিএমএল এর ক্ষেত্রে। জেএসএক্স এর মধ্যে কি করতে হয়?
একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, তাই না? তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এবার আমরা যেটা করব, ইউজার্স এর মধ্যে ডাটাটা আছে না, তাহলে ইউজার্স হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল। তাহলে আসেন আমরা একটা কাজ করি, এখানে যেটা করব ইউজার্স ডট ম্যাপ, ঠিক আছে? যদি আমরা ইউজার্স ডট ম্যাপ করি, এটা একটা মেথড। ও কি করবে, ও প্রতিবার একজন করে ইউজার দিবে। ইউজার্স ডট ম্যাপ যদি করি, ম্যাপ ফাংশন আমাকে যে কাজটা করে, একটা অ্যারেকে ট্রাভার্স করে প্রত্যেকবার একটা করে এলিমেন্ট রিটার্ন করে। ঠিক ফর লুপ যে কাজটা করে ওই সেম কাজটাই ম্যাপ ফাংশন করে। কথা বুঝতে পারছেন? ফর লুপের কাজ কি, প্রত্যেকবার একটা করে এলিমেন্ট আপনাকে দেয় না বের করে, অ্যারে থেকে বের করে দেয় কিনা? ম্যাপ ফাংশনের কাজটাও সেম টু সেম ওইটাই, প্রতিবার একটা করে এলিমেন্ট আপনাকে রিটার্ন করে। তার মানে এখানে টোটাল কয়টা ইউজার আছে? 10টা। তাহলে মানে আপনাকে ডাটা দিবে কয়টা? 10টা ডেটা দিবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে ইউজার, এটা শুধুমাত্র আমরা আগে ইউজ করতাম ফর লুপ, এখন ইউজ করতেছে একটা মেথড, ম্যাপ মেথড। তাহলে প্রত্যেকবার লুপ করলে কি হবে, একজন করে ইউজার পাবে, তাই তো? একটা এলিমেন্ট মানে তো একজন ইউজার। কথা বলেন, একজন করে ইউজার পাবে। তাহলে ইউজারটা যদি পায়, তাহলে ম্যাপ মেথডটা একটা কল ব্যাক ফাংশন, মনে আছে? তাহলে কল ব্যাক ফাংশনটা কিভাবে লিখতে হয়, এভাবে লিখতে হয়, একটা কল ব্যাক ফাংশন লিখলাম। এরপরে যদি আমরা লিখি যে কনসোল লগ ইউজার, এখন যদি আমরা আসি, ধরেন এইখানে আমার তো এই ইউজার্স গুলাতে তো আর দেওয়া না, ইউজার্সটা বন্ধ করে দিলাম। এখন দেখেন প্রত্যেকটা ইউজার আলাদা হয়ে যাবে। দেখেন আমি একটু সরাই দিই, এটা রিলোড দেই, এই যে দেখেন প্রতিটা অবজেক্ট থেকে বের হয়ে গেছে, দেখছেন? এগুলা কি দেখাচ্ছে এখন? অবজেক্ট দেখাচ্ছে। তার মানে কি অ্যারের মধ্যে থেকে কিন্তু আমি জিনিসগুলোকে বের করে ফেলছি, বুঝতে পারছেন? অ্যারের মধ্যে থেকে দেখেন আইডি 1 নামে একটা অবজেক্ট, আইডি 2 নামে একটা অবজেক্ট। এটা দেখতে অবজেক্টের মতো না? এই যে আইডি আছে, ইমেল আছে, নেম আছে, ফোন আছে, ইউজার নেম আছে, বুঝতে পারছেন? তাহলে এইগুলা, এটা মনে করেন 10টা অবজেক্ট দেখেন আলাদা বের হয়ে গেছে। অ্যারের মধ্যে থেকে আমি জিনিসগুলোকে বের করে ফেলছি, তাই তো? এখন একটা মজার জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আমার, আপনি চিন্তা করেন যে এইখানে কনসোল ডট লগ যখনই আমি ইউজার দিছি, তার মানে ইউজারের ডাটা আছে কয়টা? 10টা। তার মানে আমাকে 10টা ইউজার দেখায় দিছে, তাই তো? ভালো করে বুঝেন, 10টা ইউজার দেখায় দিছে। আপনি একটা জিনিস চিন্তা করেন যে কোনো একটা ফাংশনের রিটার্নে আপনি কি এইচটিএমএল কোড লিখতে পারেন? এই কি বলে, এই ফাংশনের রিটার্নের মধ্যে তো এইচটিএমএল কোড লেখা আছে। হ্যাঁ, জেএসএক্স এর মধ্যে আমরা ফাংশনের রিটার্নে কি এইচটিএমএল কোড লিখতে পারি? হ্যাঁ, তো এটা একটা ফাংশন না? এটা একটা ফাংশন তো, এই যে ফাংশন ইউজার্স নাম লেখা। তো এই ফাংশনের রিটার্নের মধ্যে আমরা এইচটিএমএল কোড লিখছি না? হ্যাঁ, তাহলে এইখানেও দেখেন এই যে এই জায়গায় একটা ফাংশন লিখছি, দেখছেন এটা কি ফাংশন? অ্যারো ফাংশন। জি, অ্যারো ফাংশন। তাহলে এই অ্যারো ফাংশনের এই ডান পাশের অংশটা কি রিটার্ন না? এই রিটার্নের মধ্যে আমরা এইচটিএমএল কোড লিখতে পারি? পারবো। দেখেন ধরেন আমরা লিখি, ধরেন ডিভ, ধরেন আমরা লিখলাম এখানে ডিভ হ্যালো। হ্যাঁ, এটা কি বলতেছে? আচ্ছা ওটা সমস্যা নেই, ওটা আমরা পরে দেখি। কি লিখছি বলেন? ডিভের পরে, ডিভের মধ্যে কি লিখছি? হ্যালো লিখছি, বুঝতে পারছেন? ভালো করে বুঝেন কিন্তু। হ্যালো লিখছি। এবার দেখেন কয়বার হ্যালো লেখা আসছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। কেন? আমি লিখছি তো একবার, আসছে ১০ বার। কারণ কি? কারণ ইউজার আছে 10টা, লুপ হইতেছে 10 বার, এই কারণে 10 বার লেখাটা আসছে। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা এখন আপনি চিন্তা করেন, এখন আপনি এই ডিভটা যেহেতু লিখছেন, তো এই একটা কার্ড যদি আমি এটার মধ্যে কোনো ঢুকায় দেই, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, ডিভ হ্যালো যেহেতু লিখতে পারছি, সেহেতু এখানে নিচে আমি একটা কার্ড রেখে দিছিলাম না? এখন কার্ডটা যদি এখানে পুরোটা বসায় দিই, কোনো সমস্যা আছে? আছে? যদি আমরা এখন একটু সাইটের মধ্যে আসি, দেখেন কি দাঁড়ায়। বন্ধ করলাম, দেখেন কয়টা কার্ড আসছে? আসছে 10টা কার্ড। বুঝতে পারছেন? বুঝছি। অটোমেটিক 10টা কার্ড কিন্তু চলে আসছে। আপনি চিন্তা করেন, এখন যদি আপনি এই কার্ডের মধ্যে ডাটাগুলো চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি 10টা কার্ড চলে আসবে। আগে আপনাকে কি করা লাগতো? একটা ইউজার বানায় এরপরে কপি করে প্রত্যেকটা ধরে চেঞ্জ করা লাগতো, তাই না? চিন্তা করেন আপনি। হ্যাঁ, এখন আপনি চিন্তা করেন, অবজেক্টের প্রপার্টিগুলো সব সেম না? তাহলে অবজেক্টের প্রপার্টির মধ্যেই তো ভ্যালুগুলো আছে, নাকি? ধরেন অবজেক্টের প্রপার্টি আছে কি, একটা প্রপার্টি আমরা ধরেন আসেন একটু দেখি। ইনস্পেক্টে আসলাম, ধরেন এইখানে আসলাম, এখানে কনসোলে গেলাম,
কোথাও কি ইয়ে করা নাই? আচ্ছা আছে উপর দিকে। এই একটা অবজেক্ট আমি খুললাম। প্রত্যেকটার মধ্যে কি নেম আছে না? নেম নামে একটা প্রপার্টি আছে কিনা? তাহলে আমাকে বলেন যে আমি যদি নেমটাতে অ্যাক্সেস করতে চাই, ধরেন কার্ড টাইটেল এই জায়গাটায় আমি দিব না। এই জায়গায় ইউজারের নামটা দেখাবো আমি। কি করব? কি করব বলেন না? একটুখানি একটুখানি চিন্তা করেন। মাথাটা একটু ঠান্ডা করে চিন্তা করেন। ধরেন এই যে ইউজার, তাই না? এই ইউজারটা তো একটা অবজেক্ট। তাহলে এই ইউজারের একটা অবজেক্টের মধ্যে প্রপার্টি আছে নেম। তাহলে ওই নেমের মধ্যে আমি কিভাবে অ্যাক্সেস করব? অবজেক্টের প্রপার্টিতে অ্যাক্সেস করে কিভাবে? বলছি কিন্তু। আপনি চিন্তা করেন একটা অবজেক্টের প্রপার্টির মধ্যে অ্যাক্সেস করি কিভাবে আমরা? না না, ডট গেট এলিমেন্ট তো ওটা তো অন্য জিনিস। ওটা তো ডম এর জিনিস। আমি বলছি যে একটা অবজেক্ট, ধরেন আমরা এখানে একটা অবজেক্ট লিখলাম, হ্যাঁ? ধরেন এখানে একটা অবজেক্ট লিখি কনস্ট্যান্ট স্টুডেন্ট ইকুয়ালস টু, ধরেন একটা অবজেক্ট লিখি আইডি 1 নেম, ধরেন দিলাম হচ্ছে জ্যোতি, হ্যাঁ? এখন আমাকে বলেন আমি যদি নিচে কনসোল লগ করতে চাই, কনসোল লগ আমি দেখতে চাই এই স্টুডেন্টের নামটা কি, আমি অ্যাক্সেস করি কিভাবে ভাই? স্টুডেন্ট ডট নেম এভাবে অ্যাক্সেস করতাম না? অবজেক্টের মধ্যে এভাবে অ্যাক্সেস করতাম কিনা? তাহলে আমার এইখানে যেটা আছে ইউজার, সেটা কি একটা অবজেক্ট না? তাহলে অবজেক্টের মধ্যে অ্যাক্সেস করবো কিভাবে? ইউজারের যে প্রপার্টি আছে, প্রপার্টিগুলো কি কি আছে দেখেন। আমি তো দেখছি নেম নামে একটা প্রপার্টি আছে, ইমেইল আছে, আইডি আছে, ফোন আছে। প্রত্যেকটা অবজেক্টের প্রপার্টি কিন্তু সেম। এই দেখেন আমি ধরেন এটা একটা খুলছি, এই অবজেক্টটা খুলি, এটার মধ্যেও দেখেন সেম প্রপার্টি আছে, অ্যাড্রেস, কোম্পানি, ইমেইল, আইডি, নেম। হ্যাঁ, সবগুলোর মধ্যে অ্যাক্সেস করতে হবে তখন। ইউজার ডট নেম, ইউজার ডট আইডি, ইউজার ডট ইমেইল, ইউজার ডট অ্যাড্রেস, এরকম দিব। বুঝেন নাই? আগে তো একটা দেখেন, তারপরে না বাকিগুলা সবগুলা দেখতে চাইবেন। তো ধরেন আমি এখানে দিলাম, এখন কথা হলো যে ইউজার ডট নেম, ইউজার এটা কি জাভাস্ক্রিপ্টের জিনিস নাকি এইচটিএমএল এর জিনিস? জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টের জিনিস এইচটিএমএল মধ্যে লিখতে হলে কি করতে হয়? সেকেন্ড ব্র্যাকেট দিতে। তাহলে আমি দিলাম সেকেন্ড ব্র্যাকেট। এবার কি লিখবো? ইউজার ডট নেম। ঠিক আছে? এবার দেখেন মজার বিষয়টা। ধরেন আমি আরেকটু কাজ করে দিই। প্রতিটা কার্ডের একটা বাইরে বাইরে আমরা একটা মার্জিন দিয়ে দিই, হ্যাঁ? মার্জিন ওয়াই ধরেন আমরা দিয়ে দিলাম 4। একটা মার্জিন দিয়ে দিই উপরে নিচে। তাহলে একটু ফাঁকা দেখাবে, হ্যাঁ? তাহলে আমি কি দিছি? ইউজার ডট নেম কার্ড টাইটেলের জায়গায়। ভালো করে চিন্তা করেন কিন্তু এই জায়গায় কি ছিল? কার্ড টাইটেল লেখা ছিল, তাই না? এখন যদি আমি একটু সাইডটাতে যাই, দেখেন দেখছেন প্রত্যেকটার নাম চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? দেখছেন? আপনি প্রমাণ দেখেন। ধরেন আমার একটা অবজেক্ট আছে এখানে, এই জ্যোতি নাম তো আগে আসছে। এই ধরেন একটা অবজেক্ট আমি এখান থেকে ওপেন করি, হ্যাঁ? এই অবজেক্টের নাম কি ছিল? লিনে গ্রাহাম। দেখেন তো প্রথম অবজেক্টটা লিন গ্রাহাম নামে কিছু আছে কিনা? আসছে? আচ্ছা দ্বিতীয় অবজেক্টটার নাম দেখি আমি। দ্বিতীয় অবজেক্টের নাম হচ্ছে এরভিন হাওয়েল। দেখেন তো আছে কিনা? বুঝতে পারছেন? তাহলে নেম যদি আপনি দেখাইতে পারেন, বাকিগুলা পারবেন না? ধরেন আরো কি কি আছে? ইমেইলটা দেখাই দিব এখন আমি। ধরেন এই ইউজার নেমের নিচে আমি আরেকটা এখানে অল্টারশিপ ডাউন অ্যারো দিয়ে নিলাম। কার্ড টাইটেল থাকুক ইউজার ডট কি দিব? ইমেইল। তাহলে দেখেন এখন কি? এই যে প্রত্যেকটার ইমেইল চলে আসছে, দেখছেন ভাই? আসছে? আচ্ছা এখন আরেকটা মজার জিনিস দেখাই। সেটা হচ্ছে এই যে এইগুলো দেখছো লাল হয়ে আছে, দেখছেন? এটার একটা কারণ আছে। কারণটা কি দেখবেন? আমি ধরেন এর উপরে নিই, দেখেন এটা নিলে জিনিস দেখেন কি বলতেছে বলেন তো, একটু পড়েন। মিসিং মিসিং কি প্রপ ফর এলিমেন্ট ইন ইটারেটর। আচ্ছা এখন কথা হচ্ছে যে কি প্রপ এটা কি জিনিস আমি জানি না, তাই না? বিষয়টা হচ্ছে যে আপনি একটা, এখানে আমি যখন অবজেক্টগুলোকে দেখাচ্ছি, প্রতিটা অবজেক্টগুলোকে দেখাচ্ছি, তখন কখন কোন অবজেক্টের ডাটাটা আসছে এই জিনিসটা রিয়াক্ট ধরতে পারতেছে না। বুঝতে পারছেন? কেন ধরতে পারতেছে না? কারণ ওদের মধ্যে কোনো ইউনিক জিনিস নাই। ওই ডাটাগুলোর মধ্যে কোনো ইউনিক জিনিস নাই। আমার কথা বুঝতে পারছেন? ধরেন একই একই ডাটার মধ্যে দুইজনের নাম একই রকম হইতে পারে না? হতে পারে কিনা? কিন্তু কি এক হইতে পারে না বলেন তো? আইডি। তো এই জায়গাটায় একটা কি দিয়ে দিতে হবে। প্রথমে যখন আমরা ঢুকছি এই জায়গাটা কি দিয়ে দিব। দেখেন চাইতেছে, দেখছেন? কি চাইতেছে। ধরেন কি দিলাম? তাহলে কি দিব? ইউজার ডট আইডি। যদি আমি এটা দিয়ে দিই দেখছেন এররটা চলে গেছে। আমি একটা কি দিয়ে দিছি। কিটা হচ্ছে কি জন্য দেওয়া হয়? যাতে কখন কোন ইউজারটাকে দেখাচ্ছে, কখন কোন ইউজারটা ট্রিগার হচ্ছে, কখন কোন ইউজারটা আসতেছে, সেটা আমার রিয়াক্ট অ্যাপটা আইডেন্টিফাই করতে পারে।
বুঝতে পারছি? এখন যদি আমরা একটু সাইডটাতে আসি দেখেন, এই সুন্দর, সুন্দর। কিন্তু আরেকটু ঝামেলা আছে। সেটা হচ্ছে যে একটু ডিজাইন করা লাগে না ভাই? এই যে দেখেন সবগুলা পুরা একটার মধ্যে এসে পড়ছে, তাই না? মানে আমি একটা কাজ করি, আমি এগুলাকে প্রত্যেকটা কার্ড মানে ৩ টা করে বা ২ টা করে কার্ড শো করতে পারি। পারি কিনা? বলেন, পারি কিনা? তাই ধরেন এটার জন্য আমি কি করতে পারি? আমরা এখানে আসলাম। হ্যাঁ? হ্যাঁ? নিয়ে আসো, দিয়ে দাও, দিয়ে দাও। আচ্ছা এখন ধরেন আমরা এখানে যদি যাই, টেইলউইন্ডের মধ্যে আমরা আসলাম। টেইলউইন্ডের মধ্যে ধরেন আমরা গ্রিড সিস্টেমে যাব, হ্যাঁ? আমরা একটু দেখি যে গ্রিড সিস্টেম ওরা কিভাবে ইউজ করছে। তো ধরেন এখানে ধরেন গ্রিডের যদি আমরা আসি, হ্যাঁ? গ্রিড গ্রিড টেমপ্লেট কলাম, এই যে গ্রিড টেমপ্লেট কলাম নামে একটা অপশন আসছে, হ্যাঁ? এরপরে ওরা কিভাবে ইউজ করছে দেখেন। এই যে আমাদের তো এরকম দরকার নাকি ভাই? এরকম দরকার না? জিনিসটা আমাদের সবগুলা নিচে আসতেছে এখন। কিন্তু সিস্টেমটা এরকম দরকার। তো এরকম করতে হলে দেখেন ওরা কি করছে, হ্যাঁ? ওরা দিছে হচ্ছে, এই যে ওরা দিছে হচ্ছে গ্রিড একটা ক্লাস লিখছে। ক্লাসের মধ্যে দিছে, ১ম এ দিছে গ্রিড, তারপরে দিচ্ছে গ্রিড কলস 4। ভাই আমি ধরেন ৪ টা দেখাবো না, ২ টা দেখাবো। তাহলে কি দিব? গ্রিড কলস 2। তো ধরেন ধরেন আমরা এই জিনিসটাকে পুরোটা নিয়ে যাই। নিয়ে যে গেলাম, নিয়ে যাওয়ার পরে ধরেন আমরা এখানে এটা বসাবো কোথায়? এই ডিবের মধ্যে বসাবো? এটার মধ্যে বসাবো? এটা তো একটা সিম্পল সিঙ্গেল কার্ড, আপনি চিন্তা করেন এটা সিঙ্গেল কার্ড। তাহলে আমার তো সিঙ্গেল কার্ডে বসালে হবে না, আমার তো এটার প্যারেন্টে বসাতে হবে, তাই না? তাহলে প্যারেন্টটা কোথায়? এটার প্যারেন্ট তো নাই, এটার প্যারেন্ট আছে? হ্যাঁ, এটা 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 না, এটা তো এটা মেন কার্ডবোর্ডের উপরেরটা হচ্ছে ডিপ। তো এটা এই এই কার্ডের চিলড্রেন হচ্ছে কার্ড বডি। তাহলে আমরা বসাবো ধরেন এই পুরো অংশটাকে আমরা যদি কপি করে নিলাম, আরেকটা ডিপ তৈরি করলাম, ঠিক আছে? ডিপ তৈরি করে আমরা এইখানে বসায় দিলাম ক্লাস নেম, ওই জিনিসটা বসায় দিই কোনটা, এই যে গ্রিড কলস 4। ধরেন 4ই থাকলো আপাতত, এর মধ্যে এই ডিপের মধ্যে আমরা এই এটা না তো, এই ডিপের মধ্যে আমরা এটা নিয়ে এসে এই যে এটা বসায় দিলাম। এখন যদি দেই এরকম, সাইডটাতে একটু আসি, এই দেখেন ৪টা চলে আসছে পাশাপাশি, দেখছেন? ধরেন ৪টা না, আমার দরকার ৩টা। তাহলে আমি কি করব? এই 4 এর জায়গায় 3 দিয়ে দিলাম। এই যে দেখেন ৩টা চলে আসছে, দেখছেন? একটা গ্যাপ 4 দেওয়া আছে, আপনি চাইলে ২ পাশে একটু গ্যাপও দিয়ে দিতে পারেন। ধরেন আমি এখানে দিলাম ক্লাস নেম, ধরেন ২ পাশে একটু মার্জিন থাকবে। আমি ধরেন দিয়ে দিলাম যে ম্যাক্সিমাম আ ম্যাক্সিমাম উইডথ, হ্যাঁ, কিছু একটা দিব। ধরেন ম্যাক্সিমাম উইডথ দিয়ে দিলাম হচ্ছে ১০০০ পিক্সেল, হ্যাঁ? ওই ১০০ পিক্সেল হয়ে গেছে না? ম্যাক্সিমাম উইথ ১০০০ পিক্সেল মনে হয় দেওয়া লাগে না। ম্যাক্সিমাম উইথ ১০০০, আচ্ছা পিক্সেলটা দিয়ে দিই, দেখি কি কাজ করে। আর এমএক্স অটো এরকম একটা ক্লাস দিয়ে দিই, হ্যাঁ? তাহলে দেখেন ম্যাক্সিমাম উইথটা এই যে দেখছেন? ২ পাশ থেকে সরে আসছে না? আমি বলে দিছি যে ম্যাক্সিমাম উইথ হবে ১০০০ পিক্সেল। আর এমএক্স অটো মানে মার্জিন অটো। এক্স এক্সিস বরাবর মার্জিন অটো মানে মাঝখানে চলে আসবে। এটা তো অলরেডি আমরা দেখছিলাম। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা এখন এখন ধরেন এই যে একটা হইল, তো এই ডাটাটা কোথা থেকে আসতেছে ভাই? এই ডাটাটা কোথা থেকে আসতেছে বলেন না? জেসন প্লেস হোল্ডার থেকে আসতেছে, তাই না? জেসন প্লেস হোল্ডার মানে অন্য একটা সাইট থেকে আসতেছে। এখন এখন আমি নিজে যদি ডাটা বানাই, তাহলে কি করতে পারি? নিজে ডাটা বানাইতে হলে তো ভেজাল আছে, আমার ব্যাকএন্ড জানা লাগবে, ডাটাবেস জানা লাগবে, তাই না? কিন্তু এরও একটা সমাধান আছে, নিজে ডাটা বানানোর একটা সমাধান আছে। দেখেন আমরা কিন্তু অলরেডি একটা সাইটের মধ্যে যা যা থাকে সেগুলো কিন্তু দেখাই ফেলছি, আমরা একটা অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি তৈরি হচ্ছে। এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু আমাদের থাকবে। আমার কথা বুঝতে পারছেন? আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটাই রেডি করবো। এখন কি দামি ডেটা দিচ্ছি, কিন্তু এখনই আমরা দেখেন ডাটাগুলো তৈরি করে ফেলবো, ঠিক আছে? তো ধরেন আমার নিজের ডাটা তো লাগবে, লাগবে কিনা বলেন? আমার নিজের ডাটা লাগবে না? তো নিজের ডাটা যদি আমি দিতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমার নিজের ডাটা তৈরি করতে হবে। তাহলে ডাটা জানি কিভাবে তৈরি হয়? এই ডাটাগুলো কিভাবে আসছিল? প্রথমে একটা অ্যারে ছিল, অ্যারের মধ্যে অবজেক্ট ছিল, তাহলে আমরা ওইভাবেই ডাটাটা বানাবো। বুঝতে পারছেন? আমার ডাটাগুলো কি ধরনের ডেটা হবে? ধরেন আমি এই ওয়েবসাইটটা কি ধরনের ওয়েবসাইট বানাবো? একটা ই কমার্স ওয়েবসাইটই বানাবো ধরেন। ই কমার্স ওয়েবসাইটের জন্য তাহলে ই কমার্সের প্রোডাক্ট থাকবে আমার। তাহলে ধরেন আমি একটু সুন্দর করে চ্যাট জিপিটিতে চলে আসবো।
আসলাম, আইসা ওরে বললাম যে ভাই তুমি আমারে কিছু ডাটা বানায় দাও। আগে এই ডাটাগুলো আপনি হাতে বানাইতেন, এখন আপনার হাতে বানানো লাগবে না। ধরেন আপনি বলে দিলেন যে ক্রিয়েট সাম অথবা ক্রিয়েট ফিউ ডেটা, হ্যাঁ ক্রিয়েট ফিউ ডেটা, সেটা ডেটাটা কি ধরনের হবে সেটা বলে দিতে হবে, কিন্তু অ্যারে অফ অবজেক্ট ইন কোন ল্যাঙ্গুয়েজে হবে, ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট। অন্য ল্যাঙ্গুয়েজ বললে তো তা অন্যভাবে বানাবে, তাই না? কারণ আমি কি বলছি, ক্রিয়েট ফিউ ডেটা অ্যারে অফ অবজেক্ট ইন জেএস মানে জাভাস্ক্রিপ্ট, তাই তো? ক্রিয়েট ফিউ ই কমার্স ডেটা ধরেন দিলাম, ই কমার্স ডেটা অফ অ্যারে উইথ অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট। সুন্দর করে এটা সার্চ দিলাম। হ্যাঁ, না না প্রিমিয়াম হবে কেন? এটা এটা হচ্ছে ওই যে চ্যাট জিপিটি 4 সম্ভবত, না 5। আচ্ছা দেখেন এখন ওরা ডাটাটা বানায় দিবে, এই যে দেখেন, দেখছেন ডাটা বানাইতেছে, দেখছেন এই যে অ্যারে দিয়ে শুরু হয়েছে কিন্তু, দেখছেন এই যে একটা, এই যে একটা প্রোডাক্ট ওয়্যারলেস হেডফোন ইলেকট্রনিক্স, এরপরে যে রানিং শুজ স্মার্টফোন কফি মেকার। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু প্রপার্টি নামও বলে দিতে পারতেন যে আমার ডাটার মধ্যে এই প্রপার্টিগুলো থাকবে, বলেন। ধরেন আমার ওরা একটা ইমেজ নামে কোনো প্রপার্টি দেয় নাই, দিছে ভাই? দিছে। তা আমি ধরেন দিছে, ও ইমেজেস নামে একটা প্রপার্টি দিছে, কিন্তু ওটা ইমেজেস আবার অ্যারে দিছে। ধরেন আমি ইমেজেস অ্যারে চাই না, তো ধরেন আমি লিখে দিব ওরে যে আই ডোন্ট নিড ইমেজেস ইন অ্যারে ফরম্যাট। হ্যাঁ, কি দিয়ে লিখলাম, অ্যারে ফরম্যাট, প্রোভাইড ইট ইন কি ফরম্যাট দিব, স্ট্রিং ফরম্যাট। দেখেন ওরা কিসের মধ্যে দিছে, এই যে ইমেজটাকে কিসের মধ্যে দিছে, অ্যারের মধ্যে দিছে না। আমি চাই স্ট্রিং আকারে আসুক, শুধু একটা ইমেজ আসবে, এতগুলো ইমেজ আমার দরকার নেই, বুঝতে পারছি? তা আমি এই জন্য লিখছি আই ডোন্ট নিড ইমেজেস ইন অ্যারে ফরম্যাট, প্রোভাইড ইট ইন স্ট্রিং ফরম্যাট। তার এটা দিলাম, দেখেন কি দেখায় এখন, ডাটা চেঞ্জ করে দিবে। এই যে ইমেজ দেখছেন, ইমেজটা কি ফরম্যাটে দিছে দেখছেন, এখন স্ট্রিং ফরম্যাটে কিন্তু চলে আসছে। তো ধরেন আপনি চাইলে আরো যদি কোনো প্রপার্টি অ্যাড করতে চান, ধরেন কি কি আছে, আইডি আছে, নেম আছে, ক্যাটাগরি, প্রাইস, স্টক, রেটিং, ডেসক্রিপশন, আর কিছু লাগবে আপনার? এই মাথা নাড়াইতেছে, বলেন দুই একটা বলেন, কি দিতে পারেন আপনি, বলেন। এইখানে আইডি আছে, নেম আছে, ক্যাটাগরি আছে, প্রাইস আছে, স্টক আছে, রেটিং আছে, ডেসক্রিপশন আছে, ইমেজ আছে, আর কি হইতে পারে একটা প্রোডাক্টের প্রপার্টি? আচ্ছা ধরেন আপনার মনে পড়তেছে না, আমি দিলাম রাইট মোর প্রপার্টিস, না অ্যাড মোর প্রপার্টিস, অ্যাড মোর প্রপার্টিস। এই যে দেখেন ব্র্যান্ড দিছে, এবার দেখছেন আবার কি দিছে, এই ডিসকাউন্ট দিছে, দেখছেন? এই আপনার তো মনে পড়তেছিল না, এবার স্কু নামে একটা জিনিস দিছে, আবার দিছে ডাইমেনশন, ওয়েট দিছে, দেখছেন? এই যে আপনি তো এগুলা বলতে পারতেছিলেন না, ওরা কিন্তু দিয়ে দিছে, দেখছেন? তাহলে এখন আমার কিন্তু অলরেডি ডাটা তৈরি হয়ে গেছে। ও আবার ডেটা দিছে কয়টা, ও যেটা ডেটা দিছে 6টা। আমি বলবো যে না, আই নিড 20 ডেটা, বলেন। 4টা? আমার নিজের ডাটা বানানো হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, আমাদের এইখানে অনেকগুলা ফোল্ডার আছে, এর মধ্যে আমরা পাবলিক ফোল্ডারটার মধ্যে আসবো। কোথায়? পাবলিক। পাবলিক ফোল্ডারের মধ্যে এসে আমরা একটা ফাইল তৈরি করব, ফাইলটার নাম হবে এরকম। আমাদের এটা কিসের ডাটা, কি ডাটা, কি আনছি আমরা, এগুলা কি জিনিস, প্রোডাক্ট। তাহলে নামটা কি হবে, প্রোডাক্ট দিয়ে নাম শুরু হবে। তো ধরেন আমরা দিলাম প্রোডাক্টস ডট জেসন, কি বলেন, জেসন। জেসনের JSON 4টাই ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? হ্যাঁ, কারণ এটা একটা জেসন ফাইল তৈরি হবে। আমাদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটে যে ডেটাগুলো আসে সেগুলো সব জেসন ডাটা। আমার কথা বুঝতে পারছেন? সেগুলো সব জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশনের ডাটা, ঠিক আছে? তো প্রোডাক্টস ডট জেসন এই নামটা আমরা দিলাম। তাহলে যদি ইউজারের ডাটা নিয়ে আসতাম, কি নাম দিতাম, ইউজার্স ডট জেসন। যদি ধরেন আমরা
কমেন্টস নিয়ে আসতাম, তাহলে কি দিতাম? ডট জেসন। ঠিক আছে, তার মানে ফাইলটার নাম কি হবে? র জাভাস্ক্রিপ্টে তো করতেছি। না না, ডট জেএস ফাইলের কাজ নেই। ডট জেএসটাই হয়ে গেছে ডট জেএসএক্স। কথা বুঝতে পারছেন? আগে ছিল আমার আগে, আমরা আগে যখন রিয়াক্ট ইউজ করতাম তখন ডট জেএস ইউজ হতো, কিন্তু এখন রিয়াক্ট আপডেট করছে, and সম্ভবত রিয়াক্টর 18 ভার্সন চলতেছে, তো এখন ওরা জেএসএক্স করে ফেলছে। ওটা ওই জেএস আর জেএসএক্স এক। কথা বুঝতে পারছেন? কিন্তু জেএসএক্স একটু ফিল পাবেন, ভালো লাগবে, দেখবেন রিয়াক্টের মধ্যে একটা চেহারা আসবে। যে এই ফাইলটার নাম জেএসও আমি দিতে পারি, কোনো সমস্যা নেই, জেএস ফাইল দিয়েও করতে পারবো, কিন্তু ভালো লাগবে না, এই রিয়াক্টের সাইন আসবে না, জাভাস্ক্রিপ্টের সাইন দেখাবে এখানে। আপনি শিখতেছেন রিয়াক্ট, জাভাস্ক্রিপ্ট থাকলে ভালো লাগে। যাই হোক, তাহলে প্রোডাক্টস ডট জেসন নামে একটা ফাইল তৈরি করলাম। কোন কিসের মধ্যে তৈরি করতে হবে বলেন? পাবলিক ফোল্ডারের মধ্যে অবশ্যই। এরপরে এটা নিয়ে সেখানে সুন্দর মতো যেটা কপি করছিলাম ওটা বসায় দিলাম, বসায় দেওয়ার সাথে সাথে আমার এররে ভরায় দিবে। হ্যাঁ, বিশাল এরর দিয়ে দিছে, কারণ আমরা ডাটাগুলোকে এভাবে দেখাইতে পারবো না, এখানে এভাবে রাখতে পারবো না। তো প্রথমেই কনস্ট্যান্ট কি বলতেছে, এক্সপেক্টেড এ জেসন অবজেক্ট। তার মানে আপনি ফাইল তৈরি করছেন, কি ফাইল? জেসন ফাইল। আপনাকে অবশ্যই দিতেও হবে কি? জেসন ফাইল। তাহলে একটা জেসন ফাইলের চেহারা কি রকম হয়? প্রপার্টিগুলা কিসের মধ্যে থাকে? স্ট্রিং এর মধ্যে থাকে। তাহলে আমি এগুলো সব ধরেন সরায় দিলাম, হ্যাঁ, এই সব সরায় দিলাম, এই অ্যারেটা ডিলিট হয়ে গেছিল না, অ্যারেটা এটা ডিলিট হয়ে গেল। এবার দেখেন, এবার আবার এরর দিছে, কনস্ট্যান্ট সরাই দিছে, এখন এরর দিছে। কি বলছে? প্রপার্টি কিজ মাস্ট বি ডাবল কোটেড। তার মানে কি? অবশ্যই এটা জেসন ফাইল হতে হবে। জেসন ফাইলের আমি ধরেন যদি একটু দেখি যে জেসন, জেসন লিখে আমি একটু সার্চ দিলাম জেসন ডাটা, ধরেন আমাদের তো অলরেডি নেওয়াই আছে মনে হয়, এই যে দেখেন, একটু বড় করলে মনে হয় দেখতে পাবেন ভাই, এই আইডিটা কিসের মধ্যে আছে দেখেন তো। তার মানে জাভা এই জিনিসটা কি একটা অবজেক্টের মতো না দেখতে, কিন্তু এটা অবজেক্ট না, এটা জেসন, অবজেক্টের থেকে আরেকটু ডিফারেন্ট ফাইল। আচ্ছা, কেন জেসন আমি বলি, সেটা হচ্ছে যে ধরেন আপনি দারাজের এই যে 1111 একটা ইয়ে যাইতেছে দেখছেন না, হ্যাঁ, ক্যাম্পেইন চলতেছে, তা আপনি দারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করলেন, ওরা আপনাকে যে প্রোডাক্টটা পাঠাবে সেটা কিভাবে পাঠাবে? সুন্দর করে র্যাপিং ট্যাপিং করে পাঠাবে না, নাকি খোলা পাঠাই দিবে, ধরে পাঠাই দিবে, এরকম কি হবে? কেন র্যাপিং করে পাঠাবে? কেন র্যাপিং করে পাঠাবে জিনিসটা? ধরেন আপনি একটা ঘড়ি অর্ডার দিচ্ছেন, ঘড়িটা একজনের পকেটের মধ্যে করে নিয়ে ধরেন এমন খুলে পকেটে নিয়ে চলে আসবে, এটা কি সম্ভব? পাঠাবে ওরা কেন? কারণ ঘড়িটা স্ক্র্যাচ পড়ে যেতে পারে, তাই না? তার মানে প্রোডাক্ট কেন র্যাপিং করে পাঠানো হয়? যাতে প্রোডাক্টটা নষ্ট না হয়, তাই না? ঠিক এইরকমই ডাটাগুলাকেও এপিআই এর মাধ্যমে যখন আমরা নিয়ে আসি তখন ডাটাগুলাকে র্যাপিং করা হয়। বুঝতে পারছেন? তো র্যাপিং করা হয় কেন? কারণ ডাটাগুলাতে যাতে মানে বের হয়ে না যেতে পারে, নষ্ট না হয়ে যেতে পারে, আরেকজন নাকি যেন ডাটাটা ধরতে না পারে, বুঝতে না পারে, এই কারণ। ক্লিয়ার? তো এই যে ডাটাটাকে র্যাপিং করার প্রসেস, এটাকেই বলা হয় হচ্ছে জেসন। বুঝতে পারছি? তার মানে একই জিনিস দেখতে কিন্তু একই রকম, তাই না? অবজেক্টের মতোই না দেখতে এটা, কিন্তু শুধু পার্থক্য কোথায়? ডাবল কোটেড থাকে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা ধরেন এখানে যে ফাইলটা দিছি, যে ডাটাগুলা দিছি, সেগুলা কি ডাটা? এখানে আমাকে বলতেছে অবশ্যই ডাবল কোটেড দিতে, প্রপার্টি কিজ মাস্ট বি ডাবল কোটেড। তাহলে আসেন, এইটা যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট আছে, হ্যাঁ। তো আমি ধরেন আমি একটু সার্চ দিই যে জেএস টু জেসন কনভার্টার, জেএস টু জেসন কনভার্টার, জেসন কনভার্টার, এই সার্চ দিলাম। এবার দেখেন কনভার্ট জাভাস্ক্রিপ্ট অবজেক্ট টু জেসন অনলাইন, এরকম একটা সাইটে ধরেন আমরা চলে আসছি। কি বলতেছে? পেস্ট জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হেয়ার। তাহলে আমরা এখান থেকে জাভাস্ক্রিপ্টের অবজেক্টগুলো ধরে একদম সুন্দর করে নিয়ে এসে এখানে বসাই দিব। দেখেন, বসাই দেওয়ার সাথে সাথে দেখেন কি ঘটনাটা ঘটে। বলতেছি ইনভ্যালিড, ইনভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ইনপুট, প্রোডাক্ট ইজ নট ডিফাইন্ড। এই যে এইখানে দেখেন কনসোল ডট লগ আছে, এটা থাকবে না, এই সরাই দিছি, দেখেন, দেখছেন কনভার্ট হয়ে গেছে। এখন দেখেন ভাই, এই বাম পাশের জিনিস আর ডান পাশের জিনিস সেম, শুধু পার্থক্য কোথায়? ডাবল কোটেড। বুঝতে পারছি? এখন আমরা এই জিনিসটাকে ধরেন যেহেতু কাজ হয়ে গেছে, কপি করলাম, কপি করে নিয়ে এসে আমাদের কোডটা কোথায়, এখান থেকে এগুলা সব ফালাই দিলাম, বসাই দিলাম। দেখেন আর কোনো এরর আছে? তার মানে এটা একটা ডেটা হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা একটা ডেটা। এটা আপনার ওয়েবসাইটের, আপনার অ্যাপের মধ্যেই এই ডেটাটা আছে, যেটাকে আপনি ফেচ করে দেখাইতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু কিছুদিন পরে আপনার যখন এপিআই দিয়ে দিবে তখন আপনি এপিআই ফেচ করবেন, সমস্যা নাই তো। ব্যাকএন্ডের এপিআই দিয়ে দিলে এপিআই ফেচ করবেন। তো এখন আমরা আসি,
আমাদের প্রোডাক্টস নামে একটা মনে হয় সম্ভবত ফাইল ছিল, প্রোডাক্টস ডট জেএসএক্স, তাই না? তাহলে একটা এপিআই ফেস করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হয়? ডাটাগুলা কোথায় রাখবো, স্টোর করব, তার জন্য একটা হুকস দিতে হয়। সেই হুকসটার নাম কি? ইউজ স্টেট। তাহলে ধরেন কনস্ট্যান্ট থার্ড ব্র্যাকেট, ডান দিকে কি লিখবো? ইউজ স্টেট দিলাম। রিয়াক্ট থেকে আসলো। ইনিশিয়াল ভ্যালু কি হবে? ইনিশিয়াল ভ্যালু কি হবে? আপনি চিন্তা করেন, এই যে প্রোডাক্টস আমি নিজে বানাইলাম, নিজে যদি ইনিশিয়াল ভ্যালু না বলতে পারি তাহলে কেমন হবে ভাই? যে ডাটাটা আসবে সেটা কিভাবে আসবে? অ্যারে আকারে আসবে। তাহলে ইনিশিয়াল ভ্যালু কি হবে? অ্যারে। এরপরে এই পাশে কি নাম দিব বলেন? প্রোডাক্টস। একটা দিব কি? প্রোডাক্টস। আরেকটা কি দিব? সেট প্রোডাক্টস। বলে না কেন? যে নাম থাকবে ওই নামের সাথে সেট অ্যাড করে দিব, প্রোডাক্টস। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইউজ স্টেট নিলাম। এখন আমাদের এপিআই ফেচ করার জন্য জানি কি করা লাগে ভাই? ইউজ ইফেক্ট একটা হুক নেওয়া লাগে। ইউজ ইফেক্ট, যেহেতু এটা ডাটাবেজের বাইরের জিনিস, ডাটাবেজের জিনিস। ওই যে পাবলিক ফোল্ডারে আছে, পাবলিক ফোল্ডারে আছে মানে এটা পাবলিক ফোল্ডারটা হচ্ছে আমার অ্যাপ জানে না যে পাবলিক নামে একটা ফোল্ডার আছে। কথা বুঝতে পারছেন? তার মানে এটা অ্যাপের বাইরে থেকে আসতেছে। তাহলে এই ইউজ ইফেক্টটা নিলাম। নেওয়ার পর কি জানি দিতে হয়? প্রথমে একটা অ্যারে, তারপর কমা, তারপর একটা অ্যারো ফাংশন। এরপর এর মধ্যে আমরা কি দেই? ফেচ করি। কাকে? কাকে ফেচ করব? এখন আমার তো এপিআই নাই, আছে। কাকে করব? ওই যে প্রোডাক্টস ডট জেসন ফাইলটাই করব। তাহলে ধরেন এরকম ভাবে দিব। প্রোডাক্ট যদি পাবলিক ফোল্ডারের মধ্যে ঢুকতে চাই তখন আমরা ডট স্ল্যাশ এভাবে ঢুকি, হ্যাঁ, প্রোডাক্টস ডট জেসন। ঠিক আছে? এখন যদি আমরা আসি ডট, দেন প্রথমে একটা জেসন ফাইল আসবে, একটা ডাটা আসবে। এই ডাটাটাকে আমরা কি করব? ডাটাটা র্যাপিং অবস্থায় আসবে, আমরা এটাকে জেসন ফাইল থেকে আনর্যাপ করব। তারপরে ধরেন আবার একটা দিব ডট, দেন ডাটাটাকে পাবো কনসোল লগ ডেটা। এখানে এরর দিচ্ছে কিসের জন্য? ইউজ স্টেট। আচ্ছা, এখন আমাকে বলেন প্রোডাক্টসটাকে তো নেওয়া আছে, আছে না? আমি যদি এখন একটু সাইটটাতে আসি, আমার ওয়েবসাইট কই? এই যে ধরেন একটু আসলাম, ইন্সপেক্ট করলাম, এখানে আসলাম, কনসোলে আসলাম। এই দেখেন 20টা ডাটা প্রোডাক্টস ডট জেএসএক্স এর 9 নাম্বার লাইন থেকে দেখা যায়। ধরেন আমি সব সরাই দিলাম, রিলোড মারলাম। দেখেন তো 20টা ডাটা আসছে কোথা থেকে? কোন ফাইল থেকে? প্রোডাক্ট ডট জেএসএক্স ফাইল থেকে। দেখেন তো, এখানে আমি একটু ওপেন করি। এই যে স্কু, ব্র্যান্ড, ক্যাটাগরি, ডেসক্রিপশন, ডাইমেনশন, ডিসকাউন্ট, ইমেজ, আইডি, এগুলো ছিল না আমার? ছিল। আচ্ছা, এই ডাটাগুলো এখন আমি কোথায় দেখাবো ভাই? ওয়েবসাইটের মধ্যে দেখাবো। তাহলে ওয়েবসাইটের মধ্যে দেখাইতে হলে ধরেন আমি এখানে লিখে দেই ক্লাস নেম টেক্সট 3 এক্সেল, তারপরে দিলাম টেক্সট সেন্টার, তারপরে দিব হচ্ছে আর আরেকটা হচ্ছে টেক্সট রেট 500, এরকম কিছু একটা দিলাম। এরপর আমি ডাটাগুলোকে যদি দেখাইতে চাই তার আগে আমি কি করছিলাম? একটা ডিভ নিছিলাম। আমি চাই প্রত্যেক লাইনে আমার 4টা করে প্রোডাক্ট থাকুক। তাহলে আমি এখানে একটা ক্লাস দিলাম গ্রিড, তারপরে দিলাম গ্রিড কলস, কত দিব? 3টা করে প্রোডাক্ট দিব। তারপরে দিলাম হচ্ছে গ্যাপ 4, এর ব্যাপারে কিছুটা দিয়ে দিলাম। এখন আমি এখানে কনসোল লক করে রেখে দিলে তো হবে না। এই জায়গায় আমাকে কাকে বসাতে হবে? সেট প্রোডাক্টসকে বসাতে হবে নাকি? সেট প্রোডাক্টসকে বসাইলাম, এরপরে কনসোল লক করলাম প্রোডাক্টসকে। ধরেন আমি দিলাম যে তাহলে এখানে দেখেন আমরা প্রোডাক্টসগুলোকে দেখবো, হ্যাঁ। ধরেন আমি এখানে লিখে দিলাম প্রোডাক্টস, আমার এই জায়গায় আসলাম। যেহেতু এটা আর ওয়েবসাইটের বাইরে থেকে আসতেছে না, আমার প্যারা নাই। ওয়েবসাইটের বাইরে থেকে যদি আসতে তাহলে এত ইন্টারনেট নাই, লোড নিত না। বুঝতে পারছেন? দেখেন এর আমি যদি রিলোড মারি ইউজার ডাটাগুলো গায়েব হয়ে যাবে, আর আসবে না। এই দেখছেন ইউজার ডাটা গায়েব হয়ে গেছে, কারণ এটা ইয়ের থেকে আসতেছে। কিন্তু আমার এই যে প্রোডাক্টসগুলো আসতেছে, এই দেখেন কত নাম্বার লাইন থেকে? প্রোডাক্ট যে এসেছে 12 নাম্বার লাইন। এই যে আমার একটা এরর দিয়ে দিছে, ইন্টারনেট ডিসকানেক্টেড, দেখছেন? ওই যে ওই প্লেস হোল্ডার ইউজার্স ওইটা কাজ করতেছে না, যে এই জন্য। আচ্ছা, এখন ওইটার আশা লাগবে না, সমস্যা নাই। আমি যেটা করবো সেটা হইতেছে এইখানে যখন ডাটাগুলোকে দেখাইতে চাই তাহলে জানি কি করছিলাম আমরা? সেকেন্ড ব্র্যাকেট দিছি, তারপরে কি করছি? প্রোডাক্টস ডট
ম্যাপ করছিলাম, তাই না? প্রত্যেকবার কি পাবো? একটা করে প্রোডাক্ট পাবো, প্রত্যেকবার একটা করে প্রোডাক্ট পাবো। এখন যদি আমরা এইখানে ডিভ লিখে ওই যে আবার আগের মতো কি লিখছিলাম জানি, হ্যালো লিখছিলাম না? তাহলে এখন কয়টা হ্যালো আসবে বলেন তো? 20টা হ্যালো চলে আসবে। ধরেন এখানে দিলাম ডিভ, হ্যাঁ, এখানে দিলাম হ্যালো। যদি আসি, এই দেখেন 20টা হ্যালো আসছে পরপর। এখন আমার তো হ্যালো দেখানোর দরকার নাই, আমার দরকার দেখানোর দরকার কি? প্রোডাক্টগুলোকে, তাই না? তাহলে প্রোডাক্টগুলোকে যদি দেখাতে চাই, তাহলে আমার এখানে একটা কার্ড অলরেডি নেওয়া ছিল। কোথায়? ইউজার্সের মধ্যে। ওই সেম কার্ডটাই আমি নিয়ে আসি, অসুবিধা আছে কোনো? এই সেম কার্ডটা আমি ধরেন এখান থেকে কপি করে, এই যে কপি করলাম, কন্ট্রোল সি দিলাম, প্রোডাক্টসের মধ্যে আসলাম, এসে এইখানে এই সব চলে গেলে তো হবে না, এটা সরাই দিয়ে এটা বসাই দিলাম। আর ইউজার ডট নেম নামে এত কিছু থাকবে না, এখন কি হবে? প্রোডাক্ট হয়ে যাবে। ইউজারের জায়গায় কি থাকবে? তাহলে কি দিয়ে দিলাম আইডিটা, প্রোডাক্ট ডট নেম নামে যদি আমার কিছু থাকে, প্রোডাক্ট ডট ইমেল মনে হয় কিছু নাই আমার সম্ভবত, যদি থাকে তো দেখাবে। প্রোডাক্ট দিয়েছিলাম, এস হবে না একটা প্রোডাক্ট? কোনটা এখানে? না না, প্রোডাক্টস ডট ম্যাপ যখন আমি করছি তখন তো প্রতিটা একটা সিঙ্গেল প্রোডাক্ট হয়ে যাচ্ছে না? তাহলে এখানে প্যারামিটার আকারে আমি একটা প্রোডাক্ট পাইতেছি, হ্যাঁ, এই জন্য একটা সিঙ্গেল, এটা কিন্তু একটা সিঙ্গেল প্রোডাক্ট। আর আগে যখন প্রোডাক্ট ছিল তখন তো এগুলা কি হয়ে গেছিল, ওটা একটা প্লুরাল ছিল। এখন যদি আমরা একটু আসি, এই যে দেখেন প্রত্যেকটা নাম আসছে, দেখছেন? ওয়্যারলেস হেডফোনস মানে নেম নামে একটা প্রপার্টি আমার ছিল। এখন ধরেন আমি আর কি কি দেখাইতে চাই, আমি ব্র্যান্ড আছে, ক্যাটাগরি আছে, ডেসক্রিপশন আছে, ডাইমেনশন আছে, সবগুলো ধরেন একটা একটা করে দেখাবো, কোনো সমস্যা নেই, এক্ষুনি দেখাই দেবো। ধরেন আমি এটা ছোট করে দিই, এটা ছোট করলাম, এটা সরাই দিলাম। ধরেন এই যে ইফ এ ডগ, এই যে বড় একটা লেখা আছে না, এই লেখাটার পরিবর্তে আমি ধরেন ডেসক্রিপশনটা দেখাই, হ্যাঁ। প্রোডাক্ট ডট ডেসক্রিপশন নামে আমার কিছু একটা ছিল, প্রোডাক্ট ডট ডেসক্রিপশন, ডেসক্রিপশন ছিল না? এই যে ডেসক্রিপশন, তাই না? এরপরে আর কি কি আছে? ধরেন ইমেইল তো নাই, আমার আছে ব্র্যান্ড। তাহলে আমি ধরেন ব্র্যান্ডটা দেখাইলাম, কিন্তু ইমেজটা দিলে আসবে না, হ্যাঁ, কারণ ইমেজটা ভুলভাল ওরা ইয়ে দিয়ে দেয়। এরপরে ধরেন কন্ট্যাক্ট নামের জায়গায় আমরা কি দিব? বাই নাও। কালকে আমরা দেখাবো একটা প্রোডাক্টে কিভাবে ইয়ে করতে হয় আর কি। প্রোডাক্টের ডেসক্রিপশন দিলাম। এবার আর কি কি দেখাতে পারি? ধরেন প্রোডাক্টসের ক্যাটাগরি দেখাইছি, ক্যাটাগরি দেই নাই এখন। প্রোডাক্টস ডট ক্যাটাগরি, হ্যাঁ, যা যা ছিল আমরা সবগুলো দেখাইতে পারি। বলেন, এসকিইউ ব্র্যান্ড দেখালাম, ক্যাটাগরি দেখালাম, ডেসক্রিপশন দেখালাম, এরপর কি আছে? ডাইমেনশন আছে, ডিসকাউন্ট আছে, আইডি আছে, ইমেজ আছে, নেম আছে। আমরা দেখাইছি কয়টা জিনিস মাত্র? নেম, ডেসক্রিপশন, ক্যাটাগরি, ব্র্যান্ড, আর এই 4টা জিনিস দেখাইছি। আপনার আরো প্রপার্টি আছে না, আপনি প্রত্যেকটা যদি এভাবে ধরে 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 দেখাই দেন তাহলে জিনিসটা হয়ে যাবে। এখন যদি আমরা একটু সাইডটাতে আসি, দেখেন দেখেন প্রত্যেকটার জন্য কিন্তু আমার ডেসক্রিপশন আলাদা, দেখছেন? প্রতিটার জন্য নাম আলাদা, ডেসক্রিপশন আলাদা, বাই নাও বাটন আছে, হ্যাঁ। তারপরে এই যে এটা হচ্ছে নাম, এটা সম্ভবত ইয়া ছিল, এটা হচ্ছে সাবটাইটেল দিয়ে দিই আমরা, হ্যাঁ, সাবটাইটেল, এটাও সাবটাইটেল দিয়ে দিলাম, হ্যাঁ। এগুলো হচ্ছে ব্র্যান্ড ছিল প্রথমটা, ধরেন আমি এখানে লিখে দিই যে ব্র্যান্ড, হ্যাঁ। তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন আমি চেঞ্জ করতেছি, এখানেও কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছেন? আবার এখানে ধরেন দিয়ে দিলাম হচ্ছে ক্যাটেগরি, দেখছেন? এই চেঞ্জ হয়ে ক্যাটাগরি ফিটনেস হয়ে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে আমার 20টা প্রোডাক্ট দেখাই দিচ্ছে, শালা কারেন্ট চলে এসে আমার। আর যাই হোক, তাহলে আমাদের হচ্ছে আজকে পর্যন্তই থাক। আমরা এই এই অংশটুকুই কালকে আবার করব, এবং এই বাই নাও বাটনে ক্লিক করলে যে একটা প্রোডাক্ট এখানে কার্টের মধ্যে অ্যাড হয়, ওই কাজটা আগামী, ঠিক আছে? বুঝতে পারছি? ঠিক আছে, মানে কালকে তো হবে না,